1,000 years later. Hello everyone, good evening. Welcome back to another new vlog, another new day. চলো শুরু করা যাক আরো একটা নতুন ব্লগ। তো আমরা এখন আছি কাটরাতে। আমরা এই সন্ধ্যের দিকে মানে ওই 7টা 5 কি 10 এরকম টাইমে ঢুকলাম হোটেলে, দেন ফ্রেশ হলাম, স্নান করলাম। তো এখন যাচ্ছি বৈষ্ণব দেবী যাওয়ার জন্য যে কাট করতে হয় সেই কাটটা করতে। এখন অলমোস্ট 9টা বাজতে 10 বাজছে। তো 9টার মধ্যে আর কি কাটটা করাতে হবে। আজকে যদি কাট হয়ে যায় তাহলে আজকে রাত্রেই আমরা বৈষ্ণব দেবী যাত্রা শুরু করব। সো চলো এখন বেরোই। রেজিস্ট্রেশন কাউন্টারের বাইরে লেখা আছে কাউন্টার টাইমিংটা ভোর 5টায় ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম হচ্ছে রাত 10টা। আর এদিকে দেখো ইয়াত্রার রেজিস্ট্রেশন কাউন্টারের গেটটা। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে একদম কাছেই অফিসটা। যখন এলাম তখন দেখি একদম ফাঁকা আর প্রচুর কাউন্টার আছে এখানে। একটা কাউন্টারে দাঁড়ালাম, শুধুমাত্র আধার কার্ডটা শো করলাম আর সঙ্গে সঙ্গেই পেয়ে গেছি কার্ডটা। আমাদের দুজনার তো হয়ে গেছে, কিন্তু আমাদের টিমের এখনো সবার হতে বাকি আছে। এই দেখো এখানে দুপাশেই প্রচুর কাউন্টার রয়েছে, তবে বেরোনোর সময় দেখলাম অনেকটা ভিড় হয়ে গেছে। বাইরেটাতে একটু দাঁড়িয়েছিলাম, সবার জন্য ওয়েট করছিলাম, কিন্তু এখানে দাঁড়াতে দিল না, তাই এখন চলে যাচ্ছি নিচে। নিচে এসে দেখি এখানে প্রচুর এই জয় মাতা দি লেখা ফেট্টিগুলো বিক্রি হচ্ছে, আবার লাঠিও বিক্রি হচ্ছে। এখন জয় মাতা দি লেখা ফেট্টিগুলো কিনে নেব, লাঠিটা যখন ওই ফাইনাল বেরোবো তখনই কিনবো, এখন থেকে কিনলে রাখার জায়গা নেই। 10টা 15 তো আমরা ডিনার করে নিলাম। এই ঘুরতে আসার মনে হয় আজকে প্রথম আমরা আর্লি ডিনার করেছি। তো এখন যাচ্ছি হোটেলে, ওখানে ওই আধ ঘন্টা মতো রেস্ট নেব, দেন আমরা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে যাত্রা করব। তো এখন সবাই হোটেলে চলে গেছে, সারা রাত জাগার ব্যাপার আছে। আজকে অন্তত ইচ্ছা আছে হেঁটে যাব, বাট স্টিল কী হয় না হয় দেখা যাক। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। A few moments later. 11:15। সো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর বেরোনোর আগে জয় মাতা দি লেখা একটা ফেট্টি কিনেছি, তো এটাও বেঁধে নিচ্ছি। এটা এখানে অলমোস্ট সবাই কিনছে, যখন কাট করাতে গেলাম তখনই দেখলাম। আর একটু উপরে হবে না, এটা কপালে থাকবে। এটা ঠিক আছে, থাক থাকছে না, নিচে নামতে হবে।
তো এখানে মোটামুটি যারা বৈষ্ণব দেবী যাচ্ছে সবাইকেই দেখলাম যে এরকম পেট্টি বেঁধে যাচ্ছে, তাই আমরাও সবাই কিনে নিয়েছি। আজকে আমরা 15 জনাই যাচ্ছি বৈষ্ণব দেবী। অমরনাথে আমরা 13 জন গেছিলাম, 12 জন গেছিলাম, আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি। সো সুপার ডুপার এক্সাইটেড। চলো বেরোনো যাক অ্যান্ড যাত্রা শুরু করা যাক। সারাদিন জার্নি করার পর চোখে প্রচণ্ড ঘুম আছে, বাট স্টিল তাও আমরা বেরোচ্ছি। রুমটা লক করে দিলাম, তো এবারে যাব নিচে। বেরিয়ে সবাই মিলে গ্রুপ ফটো তুলে এখন যাচ্ছি কাটরা বাস স্ট্যান্ডের ওখানে। আমরা আসলে বাস স্ট্যান্ডের কাছাকাছি ছিলাম, আর বাস স্ট্যান্ডের কাছে না অনেক বড় মার্কেট আছে, তো ওখান থেকে লাঠি তো কিনতেই হবে, তাছাড়াও একটু চা খেতে হবে। ঘুমে যেন চোখ জুড়িয়ে আসে, একটু যদি চা না খাই ঠিকঠাক এনার্জিটা পাবো না। এখানে গাড়ি স্ট্যান্ড, আর গাড়ি স্ট্যান্ডের উল্টো দিকেই আছে অনেক লাঠির দোকান, তো এখান থেকে আমরা এখন লাঠি নিলাম। তুই কতটা হাঁটিস আমি দেখবো, দাঁড়া। এনার্জি বুস্ট হয়ে গেছে, লাঠিও কিনে নিলাম। লাঠিগুলোর দাম নিয়েছে ওই 20 টাকা করে। যদি দোকানে এসে লাঠি ফেরত দেওয়া হয় তাহলে ওনারা 10 টাকা করে ফেরত দিয়ে দেবেন। তো লাঠিটা আস্ত থাকবে নাকি জানি না, তারপর তো ফেরত দেওয়ার কথা। দেখো এই জায়গার লাইটিংটা কি সুন্দর। হেঁটে হেঁটে গেলাম অটো স্ট্যান্ডে, অটো করে 1 থেকে 1.5 কিলোমিটার মতো রাস্তায় এলাম, এসে পৌঁছালাম এই গেটে। এই গেটটার কোনো নাম দেওয়া নেই, এই জায়গাটাকে কাটরাই বলছে। আমাদের অটো ভাড়া নিয়েছে 150 টাকা করে, একদম ফিক্সড রেট, কোনো রকম কোনো দর করা যাবে না। তার উপরে তো এখন 12:30 বাজতে যাচ্ছে, তো এটা একটা পয়েন্ট। এখানে আমাদের চেকিং হবে, দেন আমরা বৈষ্ণব দেবীর জন্য হাঁটা শুরু করব। ব্যাগ স্ক্যান করা হয়ে গেছে আর আমাদের চেকিংও হয়ে গেছে ফাইনালি। 12:30, পুরোপুরি 12:30 থেকে আমরা সবাই মিলে হাঁটা শুরু করেছি। শুরুতে একসাথে থাকলেও পরে পরে আগু পিছু হয়েই গেছিল। পনি, পালকি, পিছু, প্রিপেড বুকিং কাউন্টার, তো এখানে গিয়ে আর কি কথা বলছিল ঘোরার জন্য। তবে আমার আজকে মন থেকে একটুও যাওয়ার ইচ্ছা নেই ঘোরাতে। বুকিং কাউন্টারে ওরা কথা বলতে গেলেও আমি প্রায় 10 হাত দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর মনে মনে ভাবছিলাম আমি তো আজকে যাবই না, যতই কষ্ট হোক না কেন। এখনো অবধি আমার একটা মনে মনে আফসোস রয়েই গেছে যে অমরনাথে আমার হেঁটে ওঠা হলো না। অ্যাটলিস্ট আমি একটু চেষ্টাও করতে পারলাম না হেঁটে ওঠার জন্য। তো একটানা অনেকটা হেঁটে চলে এসেছি, প্রায় 2.5-3 কিলোমিটার রাস্তা হেঁটে চলে এসেছি। তারপরে একটুখানি দাঁড়িয়েছিলাম, প্রথমে দমটা খুব ভালো ছিল তো তাই একটানা অনেকটা হেঁটে নিয়েছি। তো তারপরে যখনই দাঁড়াচ্ছি তখনই আর কি একটু একটু ভিডিও করছিলাম। এখানে প্রচুর দোকান আছে দুপাশে, আর এইভাবে তিরপল টাঙানো রয়েছে। এই রাস্তা দিয়ে যেতে কোথাওই কিন্তু লঙ্গরখানা দেখলাম না। প্রচুর দোকান আছে ঠিক কথাই, তবে একটাও লঙ্গরখানা নেই। অনেক অ্যাকোয়াগার্ডের কাউন্টার করা রয়েছে। যেতে যেতে আমাদের শ্বাস নিতে খুব একটা অসুবিধা হয়নি, শুধুমাত্র গলা শুকিয়ে যাচ্ছিল, তার জন্যই আর কি একটু করে জল খাচ্ছিলাম। আরো একটা ভালো জিনিস দেখলাম, অমরনাথ যাওয়ার সময় ঘোড়াওয়ালারা আমাদের যেমন রাস্তা আটকে দিচ্ছিল, হাঁটতেই দিচ্ছিল না, খুবই অসুবিধা হচ্ছিল তার জন্য। তো এখানে কিন্তু ওই জিনিসটা নয়, এখানের ঘোড়াওয়ালারা ঘোড়ার সাইডেই রেখেছে, আমাদেরকে জাস্ট জিজ্ঞাসা করছে যাবো নাকি। যদি বলি যে না যাবো না, তো ওনারা আর কিছুই বলছেন না। আরো একটা জিনিস রিয়েলাইজ করলাম, এখানে এসে আমরা অ্যাকচুয়াল ঘোড়া দেখলাম। এতদিন আমরা খচ্চরে যাওয়া আসা করেছি, সেটা অমরনাথেই বলো আর পেহেলগাঁওতেই বলো। সামনে যে বড় বড় পোলগুলো দেখতে পাচ্ছ, এই ঘোড়াতে ওঠার জন্য ওই পোলগুলোকে ব্যবহার করা হচ্ছে। আগে পোলে উঠে তারপর ঘোড়ার পিঠে চাপা যাচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখছো, ওরাই ধ্বনি দিচ্ছিল আর জয় মাতা দি বলছিল। ভীষণ ভালো লাগছিল শুনতে। দেখো আমরা কতটা উপরে উঠে গেছি, উপর থেকে নিচের ভিউটা কি সুন্দর লাগছে তাই না। একদম ছোট্ট ছোট্ট লাইটগুলো, বাড়িগুলোকেও একদম ছোট্ট ছোট্ট লাগছিল দেখতে। কাটরা থেকে বৈষ্ণব দেবী ভবনের ডিস্টেন্স ওই 12 কিলোমিটার মতো, তা আমরা প্রায় 4.5 কিলোমিটার চলেই এসছি। আমি এতদিন ভাবতাম স্মার্ট ওয়াচের কিলোমিটার বা স্টেপ যা দেখায়
হয়তো ভুল দেখায়, বাট আজকে প্রমাণ পেলাম যে না, স্মার্ট ওয়াচে যেটা দেখাচ্ছে একদম ঠিক দেখাচ্ছে। তো ওখানেই বারবার দেখছিলাম যে আমরা কত কিলোমিটার এসছি। উপরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা হলো অর্ধকুমারীর মন্দির। কাটরা থেকে অর্ধকুমারীর মন্দির পুরোপুরি 6 কিলোমিটার। আমরা যখন অটো থেকে নামলাম তখন নিচ থেকেই মন্দিরটা দেখতে পেয়েছি। এখন দেখো মন্দিরের কতটা কাছে চলে এসেছি। তো ডান দিক দিয়ে একটা রাস্তা যাচ্ছে যেটা হলো অর্ধকুমারীর সামনে দিয়ে যাবে। ওই দিক দিয়ে আমরা যাব না, কারণ ওইদিকে রাস্তাটা প্রচন্ড খাড়াই রাস্তা, আমরা সোজা চলে যাব। আর বাঁ দিকে এই যে নিচের দিকে দেখছো এই রাস্তাটা নতুন একটা রাস্তা করেছে, তো এদিক দিয়েও আমরা যাব না, আমরা পুরোনো রাস্তা দিয়েই যাচ্ছি। 6 কিলোমিটার রাস্তা হেঁটে তো চলেই এলাম, আর 6 কিলোমিটার জয় মাতাদির নাম নিয়ে চলে যাব। ম্যাক্সিমাম জায়গাতেই এরকম টিনের সেট করা রয়েছে আর ছোট্ট ছোট্ট বক্স লাগানো রয়েছে, ঠাকুরের গান বাজছিল, একটা আলাদাই ভাইব লাগছে। আর শুরুতে যে ঘুম ঘুম পাচ্ছিল, এখন তো ঘুমের লেস মাত্র নেই। হাঁটার জন্য যেন একটা আলাদাই এনার্জি পেয়ে গেছি। আমরা দুজনা দুটো সোয়েট শার্ট নিয়েছিলাম, ভেবেছিলাম যদি লাগে, বাট সোয়েট শার্ট আমাদের লাগেনি। হাঁটছিলাম তো তাই প্রচন্ড গরম করছিল, ঘাম দিচ্ছিল, বাট হ্যাঁ দাঁড়ালেই গা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ ওয়েদারটা ঠান্ডা ছিল, ইভেন কুয়াশাও পড়ছিল। একটু আগেই একটা খারাপ এক্সপিরিয়েন্স হলো জানো, একজন ভদ্রলোক ঘোড়ায় করে নামছিলেন, আর ঘোড়াওয়ালারা না সবসময় ঘোড়া ধরে থাকে না, ম্যাক্সিমাম সময় ঘোড়া ছেড়ে দেয়। ঘোড়াটাকে ছেড়ে দিয়ে ঘোড়াওয়ালাটা জল খাচ্ছিল, হঠাৎ করে কি হলো জানি না, ঘোড়াটা লোকটাকে ফেলে দিল, লিটারেলি মাটিতে ফেলে দিল। তো আমরা দেখে পুরো অবাক হয়ে গেছি। ফেলেছে একদম ব্যাংকের কাছে ফেলেছে, যেখানে বড় দেয়ালগুলো রয়েছে, আর দেয়ালের গা ঘেঁষেই ফেলেছে। তো অত বড় ঘোড়া থেকে পড়ে গেলে স্বাভাবিকভাবেই হাত পা ভেঙে যেতে পারে বা মাথা ফেটে যেতে পারে, বাট হ্যাঁ উনি সুস্থ ছিলেন, ওনার সেরকম কিছু হয়নি। কিন্তু ঘোড়ায় চাপাটাকে সত্যিই রিস্ক, সেটা সামনাসামনি দেখে আমি বুঝতে পারলাম। ঘোড়ার যদি মুড সুইং করে তাহলে ফেলেও দিতে পারে। তোমরা যদি ঘোড়ায় ওঠো তাহলে খুব সাবধানে থেকো। আমার তো এই ঘটনাটা চোখের সামনে দেখার পর থেকে ভীষণই ভয় লেগে গেছে। যাই হোক, তো আমরা প্রায় ভবনের কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 2.5-3 কিলোমিটার বাকি আছে। তখন বাজে প্রায় 4:15। মা আমাকে ফোন করেছিল যে কোথায় আছিস। তখন আমরা ভবন থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই ছিলাম। তো মাকে বলেছিলাম আমরা যে হেঁটে যাচ্ছি এটা কিন্তু বুবাইকে বলবে না, মানে বুবাই বলছিল তোরা গেলে ঘোড়ায় চলে যা, শুধু শুধু হেঁটে কষ্ট করে কেন যাবি। তাই শুধুমাত্র মাকেই জানিয়েছিলাম যে আমরা হেঁটে যাব, আগে পৌঁছে যাই তারপরে বুবাইকে জানাবে যে আমরা হেঁটে গেছি। ওই যে দূরে লাইটটা দেখতে পেলে, আমাদের হাঁটা ওখানে গিয়েই শেষ হবে, কারণ ওখানেই বৈষ্ণব দেবী ভবন। এই দেখো বৈষ্ণব দেবী ভবনটা দেখা যাচ্ছে, লাইটিংটা অপূর্ব সুন্দর লাগছে। আমরা তো প্রায় চলেই এসেছি, আর সামনাসামনি দেখার জন্য আমি সুপার ডুপার এক্সাইটেড। 4:35 বাজছে। এই জায়গাটাতে কয়েক সেকেন্ড দাঁড়িয়েছিলাম, পাহাড় থেকে দেখি কন্টিনিউ জল পড়েই যাচ্ছে। তো রাস্তাটা পুরো ভিজে গেছে, যদিও এখানে দাঁড়াতে বারণ করছিল, বাট ওই 30-35 সেকেন্ড মতনই একটু দাঁড়িয়েছিলাম। এখানে কেন যে দাঁড়াতে বারণ করছিল আমি জানি না, তবে দেখো পাহাড়ের গায়ে মা লেখা আছে। আই হোপ এখানে কোনো ঠাকুরের পুজো হয়। আর হ্যাঁ, একটা কথা তো তোমাদের জানানোই হলো না, কাটরা থেকে অর্ধকুমারী পর্যন্ত রাস্তার চড়াই উতরাই একটু বেশি হলেও অর্ধকুমারী থেকে বৈষ্ণব দেবী ভবন অব্দি রাস্তাটা চড়াই উতরাই আছে, তবে তুলনামূলক কম। আমরা এখান থেকে পুজো কিনলাম, নারকেল ছাড়া পুজো কিনলে 50 টাকা, নারকেল সমেত পুজো কিনলে 100 টাকা। তো আমরা নারকেল সমেতই নিয়েছিলাম। এবারে ওখানে গিয়ে পুজো দেব। পুজো যেখান থেকে কিনলাম তার উল্টো দিকেই লকার রয়েছে, কিন্তু এটা ভবন থেকে একটু দূরে, তাই আমরা এখানে জমা দেব না কিছুই। সামনে মানে ভবনের কাছাকাছি আরো একটা লকার আছে, ওখানেই লাঠি, ব্যাগ, জুতো, স্মার্ট ওয়াচ, মোবাইল সমস্ত কিছু জমা দিয়ে দেবো। দেখো তার জন্য লাইনও দিয়েছি। ভবনটা কত কাছ থেকে দেখতে পাচ্ছি, দেখো লাইটিংটা আমার অপূর্ব সুন্দর লাগছিল দেখতে, চোখ সরাতেই পারছিলাম না। সমস্ত কিছু জমা দিয়ে বৈষ্ণব দেবী দর্শন করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। 6টা বাজছে, তো আমাদের বৈষ্ণব দেবীতে দর্শন হয়ে গেছে। খুব ভালো সময় দর্শন হয়েছে, ভোর থেকে সকাল এই টাইমটাতে আমরা দর্শন করলাম। এনিওয়েজ এখন বাইরে যাচ্ছি, গিয়ে কিছুক্ষণ বসবো, তারপরে নিচে যাওয়ার জন্য আবারও হাঁটা শুরু করব। যখন অন্ধকার ছিল তখন লাইটিংটা তো দারুণ সুন্দর লাগছিল দেখতে, বাট তখন কোনো ফটো তোলা হয়নি। এখন সকাল হয়ে গেছে তাই লাইট সব অফ হয়ে গেছে। তো আমার ভবনের দু রকমই দেখা হলো আর কি, লাইটিংটাও ভীষণ সুন্দর লাগছিল। সকালে ভবনটা কেমন লাগে দেখতে
সেটাও দেখা হলো। টিমের সবাই তো ছড়িয়ে ছিটিয়ে গেছিল, আমাদের প্ল্যানিং ছিল একটু বসবো তারপরেই বেরিয়ে যাব এখান থেকে। তো লকার থেকে যখন বেরোই তখন আমাদের টিমের 3-4 জনের সাথে দেখা হয়। ওরা বলে যে কালভৈরবের মন্দিরে যাবে আর তার জন্য আমাদেরকে রোপওয়ের টিকিট কোথায় পাওয়া যাচ্ছে সেটাই দেখতে যেতে। জানতে পারলাম যে দুর্গা ভবনের ওখানে রোপওয়ের টিকিট দেয়, তো দুর্গা ভবনের ওখান থেকে ঘুরে এলাম, কিন্তু রোপওয়ের টিকিট দেওয়ার জায়গা এখন চেঞ্জ হয়ে গেছে, নতুন যে কোথায় দেয় সেটাই খুঁজে পাচ্ছি না। এত বড় এরিয়া, সামনেই যে লাইনটা দেখছো ওই লাইনটা হচ্ছে ভবনে যাওয়ার লাইন। আমরা যখন দর্শন করি তখন আরতির জোগাড় হচ্ছিল, আমরা বেরিয়েছি আর তারপরেই গেট বন্ধ করে দিয়েছে। এখানে যখন আরতি হয় তখন গেট বন্ধ করে দেয়, প্রায় 1 ঘন্টা মতো গেট বন্ধ থাকে, আর তার জন্যই এত লম্বা লাইন পড়ে গেছে। আমরা দুজন তো বসে বসেই ঘুমিয়ে যাচ্ছি, তারপরে ভাবছি না না ঘুমালে তো হবে না, উপরে একটা ক্যাফেটেরিয়া আছে ওখানে গিয়ে একটু কফি খেলাম, কিন্তু তাতে আর কি, কাল থেকে তো জেগে আছি, সেই ঘুমটা যাবে কোথায়, কফি খেয়েও ঘুম ছাড়ছিল না। তারপরে ভাবলাম বসে বসে তো ঘুম পেয়ে যাচ্ছে, ক্রমশ পায়ের যন্ত্রণাও বাড়ছে, এর থেকে ভালো উঠে হাঁটা চলা করি, তাহলে পায়ের যন্ত্রণাটা এত ফিল হবে না। ও বাবা, উঠে একটু এদিক ওদিক করতে রোপওয়ে টিকিট কাউন্টারের সন্ধানটা পেলাম। আবার ওই কাউন্টারে আমাদের টিমের 2 জন লাইন দিয়েও আছে, ওদেরকেও আমরা উপর থেকেই দেখতে পেলাম। তো এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, ওদের সাথে লাইনে দাঁড়িয়ে পড়বো। একবারে যে লাস্ট থেকে লাইন দিতে হবে তা নয়। এখান থেকে রোপওয়ে টিকিট কাউন্টারটা কাছে মনে হলেও একদমই কিন্তু কাছে না। আমরা এখন মোটামুটি 250 থেকে 300 জনের পিছনে আছি। জানি না কেন রোপওয়ে টিকিট কাউন্টারই বলো বা রোপওয়ে চাপার সময়ই বলো, লাইনগুলো এত ঘুরে ঘুরে হয়। গুলমার্গেও যা দেখলাম এখানেও তাই দেখছি। আমরা যাব ওই উপরে, রোপওয়ের কানেকশনটা কি দেখতে পাচ্ছ? এই দেখো জুম করলাম, এইখান থেকে যাব ওই উপরে, আর ওখানেই হলো কালভৈরবের মন্দির। এই সবুজ পাহাড়ের মধ্যে সাদাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, তাই না বলো? আমাদের রোপওয়ের টিকিট কাটা হয়ে গেছে, টিকিট কাটলাম 8:45-এ, এটার ভ্যালিডিটি 2 ঘন্টা। 2 ঘন্টা পেরিয়ে গেলে এটার ভ্যালিডিটি ক্যান্সেল হয়ে যাবে। পার হেড 100 টাকা করে নিয়েছে। আমাদের টিমের সবাই কিন্তু যাচ্ছে না কালভৈরবের মন্দিরে, আপাতত আমরা 3 জনাই যাচ্ছি, পরে হয়তো আরো 2-3 জন যাবে। তো এদিকে হলো রোপওয়ে স্টেশনটা, ওই দেখো বৈষ্ণব দেবী ভবনটা সবুজ পাহাড়ের মধ্যে, কি ভালো লাগছে দেখতে, তাই না বলো? তো এখন আমরা লাইন দেওয়ার জন্য যাচ্ছি। এই দেখো এত বড় সাইজের রোপওয়ে আমি কখনো দেখিনি। আমরা যে রোপওয়ে চাপলাম গুলমার্গে ওখানে তো 6 জন মিলে চাপছিলাম, কিন্তু এই রোপওয়েতে একসাথে 25 থেকে 30 জন মিলে চাপছে। রোপওয়ের লাইনটা ঘুরেছে প্রায় 1 কিলোমিটার রাস্তা হবে। 1 কিলোমিটার রাস্তার লাইন দিয়ে দিয়ে তারপরে গিয়ে আমরা রোপওয়ে স্টেশনে পৌঁছেছি। রোপওয়েটাকে যত কাছ থেকে দেখছি ততই মনে হচ্ছে ওই তো চলে এসছি, কিন্তু না, এটা পুরো ভুলভুলাইয়া। সামনে যে ঘরের মতো দেখছো ওইখান দিয়ে যেতে হবে, আর তারপরে রোপওয়েতে আমরা উঠতে পারবো। পৌঁছে গেছি কালভৈরবের এখানে, প্রচুর দোকানপাট আছে। ওরা দুজনে এখন পুজো কিনছে, উপরে গিয়ে পুজো দেবে, কিন্তু আমার আর ক্ষমতা নেই যে আমি কালভৈরবের মন্দিরে যাব। ডান দিকে এই একটা লঙ্গরখানা আছে দেখলাম, আর সামনে প্রচুর বসার জায়গা আছে, রোদেতেও বসা যাবে বা ছাওয়াতেও বসা যাবে, বাট বসার অপশন প্রচুর আছে। তবে এখানে কোনো লকার নেই, জুতো ব্যাগ ফোন সব নিজেদের দায়িত্বে রাখতে হবে, আর হ্যাঁ অবশ্যই বাইরেই রেখে যেতে হবে। তো আমি ওদেরকে বললাম যে আমি তো আর যেতে পারছি না, তোমরা দুজন যাও, তোমাদের ব্যাগ ফোন আমার কাছে দিয়ে যাও। তো আমি ওদের ব্যাগ ফোন জুতো এইসব আগলে নিয়ে বসছিলাম। ওরা পুজো দিয়ে চলে এসছে, ওদের ওই 5-7 মিনিট মতো সময় লেগেছে। যে দোকান থেকে পুজো কিনছিল সেই দোকান থেকেই টুকটাক কিছু জিনিস দেখছিল। এরপরে আমার আর এনার্জি ছিল না যে আমি ভিডিও করব, সকাল থেকে সেরকম কিছুই খাওয়া না, তারপরে কাল সারা রাত হেঁটেছি। তো ব্যাগে 3টে চিড়ে ভাজার প্যাকেট ছিল, 3 জনা মিলে খেলাম, তারপরে শুরু করলাম হাঁটা। তো এখানে ইকো গাড়িও পাওয়া যায়, বাট আজকে ইকো গাড়িও ছিল না। যে রাস্তা দিয়ে আমরা বৈষ্ণব দেবী গেছি সেই রাস্তা দিয়ে আসেনি, অর্ধকুমারী দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে আমরা নেমেছি। তো আমরা যে রাস্তা দিয়ে গেছি ওই রাস্তা দিয়ে কিভাবে যাব জিজ্ঞাসা করায় ওনারা বললেন যে ওই রাস্তাটা আজকে বন্ধ আছে, পাথর পড়ছে, তার জন্য আজকে এই রাস্তা দিয়েই যেতে হবে। ভবন থেকে অর্ধকুমারী আসার রাস্তাটা হলো অমরনাথে ঘোড়ায় যাওয়ার রাস্তাটা যেমন ছিল ঠিক সেরকম, প্রচুর চড়াই উতরাই আছে। যাওয়ার সময় আমাদের এত কষ্ট হয়নি, আসার সময় যতটা কষ্ট হয়েছে। প্রচুর ঘোড়াও ছিল, বাট কোনো ঘোড়াওয়ালাই আসতে চাইছিল না। ওখানে ঘোড়ার জন্য প্রিপেড কাউন্টার আছে, সেখানে ওই 1260
টাকা মতো নিচ্ছে। আর তারপরে ঘোড়াওয়ালাদের চার্জ আছে আলাদা, সেটা 500, 700, 1000 হতে পারে। সেটা ঘোড়াওয়ালাদের ইচ্ছে মতো চার্জ করছে। তো ওনারা এত বেশি ভাড়া বলছিলেন, তাই আমরা আসতে নাড়াচ্ছিলাম। তো আমার পায়ে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। ওরা অনেক ঘোড়াওয়ালার সাথে কথা বলেছে, পালকি পনি সবার সাথেই কথা বলেছে, বাট কেউই আসতে চাইছিল না। আমার তো প্রচন্ড রাগ হচ্ছিল আর আমি বলছিলাম কারোর সাথে কথা বলার দরকার নেই, হেঁটেই চলে যাব। আমি রেগে গিয়ে লিটারেলি এত জোরে জোরে হেঁটেছি, ওরা হাঁপিয়ে গেছিল একটা টাইমের পর। জয় আমাকে বলছিল একটু দাঁড়াও, একটু বসি, তারপরে যাব। আমি বললাম না, আমি যদি দাঁড়িয়ে যাই তাহলে আমি আর হাঁটতে পারবো না। হেঁটে হেঁটে 5.5 কিলোমিটার রাস্তা চলে এসেছি। চড়াই উতরাই যেমন ছিল তেমন সিঁড়িও ছিল প্রচুর, প্রায় 250টা 300টা কোথাও বা 500টা সিঁড়ি ছিল। খাড়াই সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়, কিন্তু নামতে তো ততটা কষ্ট হয় না। তো আমরা অনেকটা রাস্তা সিঁড়ি দিয়েও নেমেছি। অর্ধকুমারীর কিছুটা আগে একটা ঘোড়াওয়ালাকে পেলাম যে ঠিকঠাক ভাড়া বলেছে, তো তার ঘোড়াতেই চেপে পড়েছিলাম। ঘোড়াতে চেপেছি তো ঠিক কথাই, তবে প্রচন্ড ঘুম পাচ্ছিল। যে ধরার জায়গাটা ছিল সেটা তো টিপে ধরেছিলাম, কিন্তু আমি মাঝে মাঝেই ঢুলে যাচ্ছিলাম, মানে একদম চোখ জুড়িয়ে আসছিল, চোখ খুলে রাখতেই পারছিলাম না। অর্ধকুমারীর মন্দিরটা পেরিয়ে কাটরা আসার জন্য প্রচুর ঘোড়া আছে বললো জয়, ওখান থেকেই একটা ঘোড়ায় চেপে পড়েছে। তো এরপরে হোটেলে যাব, তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে শুয়ে পড়বো। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।